আমার নাম নেহা। বাবা-মায়ের মারা যাওয়ার পরে আমার দাদারাই আমাকে মানুষ করে। আমি বাড়ির ছোট মেয়ে। আমার ৪ টে দাদা আছে। তারাই আমাকে বড় করেছে। আমার ২ দাদা বাইরে পড়াশোনা করে। এক দাদা গ্রামে ডাক্তারি করে। আরেক দাদা গ্রামের প্রধান। ২ দাদার বিয়ে হয়েছে। আর ২ দাদা এখনো পড়াশোনা করছে। আমার দাদারা আমাকে এত ভালোবাসতো, আমি যখন যা চাইতাম সেটা এনে হাজির করত। কখনো কোনো জিনিসের অভাব হতে দেয়নি। গ্রামের সবাই আমাদেরকে অনেক মানত, যেহেতু দাদাদের অনেক নাম ছিল। একদিন আমি বড় দাদার কাছে মোবাইলের ডিমান্ড করি। দাদা আমাকে না বলেনি। দাদা ভালোবেসে আমাকে মোবাইল দিয়েছিল। মোবাইল পাওয়ার পরে আমি অনেক খুশি হয়েছিলাম। পড়াশোনার প্রতি আমার অত বেশি ইন্টারেস্ট ছিল না। আমি গ্রামের সাদাসিধে একটা মেয়ে ছিলাম। মোবাইল হাতে পাওয়ার পরে সবার দেখাদেখি আমিও ইন্টারনেটে নিজের ছবি পোস্ট করতাম। আমি দেখতে সুন্দর ছিলাম। নিজের ছবি যখন পোস্ট করতাম তখন অনেক লাইক ও কমেন্ট আসতো। ওটা দেখে আমার খুব ভালো লাগতো এবং আরও সুন্দর সুন্দর ছবি আমি পোস্ট করতাম। বেশ কিছুদিন পরে শাহিদ নামের একটি ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে এবং সে আমাকে বোঝায় এভাবে ছবি পোস্ট করলে অনেক মানুষ আছে যারা মেয়েদের ছবি নিয়ে অনেক খারাপ কাজ করে। তার কথাগুলো শুনে আমি বুঝতে পারি সে ঠিকই বলেছে। তারপর থেকে আমি নিজের ছবি আর পোস্ট করতাম না। তার সঙ্গে আমার মাঝে মধ্যেই কথা হতো। তারপর একদিন সে আমার নাম্বার চায়। তাকে আমি নাম্বার দিয়ে দিই। যেহেতু আমারও তার সঙ্গে কথা বলতে ভালো লাগতো। এরপর প্রত্যেক দিনই তার সঙ্গে কথা হতো এবং আমরা চ্যাটও করতাম। এভাবে আমাদের বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিবর্তন হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারিনি। শাহিদ আমাকে অনেক ভালোবাসতো এবং আমিও তাকে অনেক ভালোবাসতাম। ফোন নিয়ে আমি যখন সারাদিন শাহিদের সঙ্গে কথা বলতাম তখন আমার দাদারা বুঝতে পেরেছিল আমি কোনো ছেলের সঙ্গে কথা বলছি। দাদারা আমাকে জিজ্ঞেস করেছিল আমি কার সঙ্গে কথা বলছি। দাদাদের আমি সত্যি কথা বলে দিয়েছিলাম। আমি শাহিদ নামে একটি ছেলেকে ভালোবাসি। আমি থাকতাম গ্রামে, শাহিদ থাকতো শহরে। এটা জানার পরে দাদারা আমার উপর রাগ করেছিল। তারা বলেছিল মোবাইল দিয়েছি তার মানে এই নয় তুমি যার তার সঙ্গে কথা বলবে বা যার তার সঙ্গেই প্রেম করবে। ছেলেটির ব্যাপারে আমি সব কিছু বলেছিলাম, কিন্তু দাদারা বলে দিয়েছিল ওই ছেলের সঙ্গে আমার বিয়ে কোনো মতেই দিবে না। তারা পরিষ্কার ভাষায় না জানিয়ে দেয়। আমি ভেবেছিলাম বুঝিয়ে বললে দাদারা বুঝতে পারবে, কিন্তু তারা পরিষ্কারভাবে বারণ করে দেয়। আমার এই ব্যবহারের জন্য গ্রামে সবথেকে বড়লোক পরিবারের বিয়ে ঠিক করে। আমি বুঝে গেছিলাম আমার দাদারা কোনো মতে আমার বিয়ে শাহিদের সঙ্গে দেবে না। তারা নিজের পছন্দের ছেলের সঙ্গেই আমার বিয়ে দেবে। তাই আমি বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছিলাম এবং একদিন রাতে শাহিদের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাই শহরে। শাহিদের যেহেতু কেউ ছিল না, শাহিদের সঙ্গে যেদিন আমি পালাই সেদিন আমি প্রথম তাকে সরাসরি দেখেছিলাম এবং শাহিদও আমাকে প্রথম সরাসরি দেখেছিল। সে আমাকে দেখে অনেক খুশি হয়েছিল এবং আমিও শাহিদকে দেখে অনেক খুশি হয়েছিলাম। তারপরে আমরা কোর্ট ম্যারেজ করে নিয়েছিলাম। শাহিদ আমাকে একটা ছোট্ট ভাড়া বাড়িতে নিয়ে থাকতো। সে ছোটোখাটো কাজকর্ম করে আমাদের দুজনের খরচ টেনে নিত। আমরা দুইজন খুব ভালোই ছিলাম। শাহিদ জানতো আমি অনেক বড়লোক ঘরের মেয়ে, তাই সে যতটা পারত আমার ছোট ছোট জিনিসের খেয়াল রাখত। আমি জানতাম শাহিদের অতটা ইনকাম নেই, তাই আমি তাকে কোনো কিছু আনার জন্য চাপ দিতাম না। সে যতটুকু নিজে থেকে পারত নিয়ে আসতো। আমি ততটুকুর মধ্যেই অনেক ভালো ছিলাম এবং সুখী ছিলাম শাহিদের সঙ্গে। সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। এটা হচ্ছে সেই দিনের ঘটনা যেদিন আমি শাহিদের পছন্দের সমস্ত খাবার রান্না করছিলাম। ঠিক সেই সময় আমার কাছে একটা কল আসে। ওদিক থেকে লোকটি যা বলছিল শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। লোকটি বলে, আপনার বরের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কথাটা শুনে আমার মাথা ঘুরে ওঠে এবং আমি তৎক্ষণাৎ সমস্ত কিছু ফেলে রেখে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে হসপিটালে গিয়ে দেখি আমার বরের খুবই খারাপ অবস্থা। খুব খারাপভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে মারা গেছে। তার চেহারাটাও বোঝা যাচ্ছে না। সেখানে আমি আমার বরকে রক্তাক্ত অবস্থায় দেখে অজ্ঞান হয়ে পড়ি। বরের চলে যাওয়ার পরে আমার খুবই খারাপ অবস্থা হয়। যেহেতু আমি একদম একা হয়ে গেছিলাম, আমি জানতাম আমার দাদাদের ফোন করলে তারা আর আমাকে অ্যাকসেপ্ট করবে না বা আমার কোনো মতে সাহায্য করবে না।
তা সত্ত্বেও আমি বড় দাদাকে ফোন করে সব কিছুই বলে দিয়েছিলাম। সে আমাকে বলেছিল, "তুমি আমাদের জন্য মরে গেছো। পাড়ার লোকেদের বলে দিয়েছি তুমি মারা গেছো। আর ভুল করেও আমাদের বাড়ি ফিরে আসবে না।" এই কথাটা শোনার পরে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। সেই সময়ে আমার কাছে কেউ ছিল না। আমি একদম একা হয়ে গেছিলাম। আমার বাড়ির আশেপাশের লোকেরা কিছুদিন আমাকে সাহায্য করেছিল খাবার-দাবার দিয়ে। তারপরে আমার অনেক অসুবিধে হয়। বাড়ির সমস্ত জিনিস একটা, একটা করে বিক্রি করে আমি দিন কাটাতে শুরু করি। এদিকে আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমার ভিখারির মতন অবস্থা হয়ে যায়। আমার অবস্থা এত খারাপ হয়ে যায় যে ভিখারি ও আমার মধ্যে কোনোই পার্থক্য থাকে না। বাড়ির আশেপাশের লোকেরা কিছুদিন পর্যন্ত আমাকে সাহায্য করেছিল। তারপরে এমন অবস্থা হয়ে যায় যে আমাকে লোকের কাছে চেয়ে চেয়ে ও ভিক্ষা করে নিজের পেট ভরতে হতো। মাথার ছাদটাও যখন আমার কাছ থেকে কেড়ে নেয়, তখন আমি বাধ্য হয়ে রাস্তার ধারে সারাদিন ও সারা সারা রাত কাটাতে শুরু করি। শাহিদের কথা ভেবে ভেবে আমার খুবই কষ্ট হতো। যাকে আমি ভালোবাসতাম, ভগবান তাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমার আর কিছুই ছিল না। একদিন রাস্তার ধারে যখন আমি ভিক্ষা চাইছিলাম, তখন একটা ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ায় এবং আমি তাকে বলি, "বাবু, আমি 2 দিন থেকে ভালো করে খাবার খেতে পাইনি। আমাকে দুটো খাবার খাওয়ার টাকা দেন।" আমার এত বেশি খিদে পেয়েছিল যে আমি তার পা ধরে কান্নাকাটি করছিলাম, দুটো শুধু খাবারের জন্য। তখন সে আমার কান্নাকাটি দেখে বলে, "তোমাকে আমি নিজের বাড়ি নিয়ে যাব। তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে?" লোকটির কথা শুনে আমি কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়েছিলাম। লোকটি বলল, "আমার সাথে বাড়ি গেলে তোমাকে পেট ভরে খাবার দিব। কিন্তু আমার একটা শর্ত আছে। বাড়িতে আমার একটি ছেলে আছে। আমার স্ত্রী মারা গেছে। ওকে একটু যত্ন করতে হবে। মায়ের মতো ভালোবাসা দিতে হবে। তুমি কি যাবে আমার সাথে?" আমার পেটে তখন এত বেশি খিদে ছিল, কোনো কিছু ভাবনা চিন্তা না করেই বাবুর সাথে যাওয়ার জন্য আমি রাজি হয়ে যাই এবং সে আমাকে নিজের বাড়ি নিয়ে এসে পেট ভরে খেতে দেয়। আমি খাবারগুলো দেখে এমন ঝাঁপিয়ে পড়ি, মনে হচ্ছিল যেন আমি কতদিন খাইনি। লোকটির বাড়ি দেখে বুঝতে পারি যে উনি একজন বড়লোক। তারপর উনি আমাকে নতুন জামাকাপড় দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে বলে। তারপর লোকটি আমাকে বলে, "তুমি আজ থেকে আমার বোনের মতো।" তারপর উনি নিজের ছেলের সাথে আমাকে পরিচয় করান। ছেলেটির বয়স 7 বছর। বাড়িতে কাজের মাঝি আগে থেকেই ছিল, যারা রান্নাবান্না ও বাড়ির অন্যান্য কাজকর্ম করত। আয়ুষের বাবাকে সেদিন থেকে আমি দাদা বলেই ডাকতাম। আয়ুষের বাবা মানে দাদা আমাকে বলেছিল এই বাড়িতে শুধু আয়ুষের দেখাশোনা করতে হবে আমাকে। আয়ুষ এত সুইট ও এতটাই শান্ত স্বভাবের ছেলে ছিল, আমার খুব ভালো লাগতো তার সঙ্গে টাইম কাটাতে। আমি তার খাবার দাবার ও সব কিছুর খেয়াল রাখতাম। ধীরে ধীরে আমি আয়ুষকে এতটাই ভালোবেসে ফেলি, আমার মনে হতো এটা আমার নিজেরই ছেলে। এদিকে প্রত্যেক দিন আমি খেয়াল করতাম আয়ুষ সারা রাত আমার কাছে থাকতো এবং সকালবেলা উঠে আমি আয়ুষকে কোনোদিন বিছানায় পেতাম না। আয়ুষের বাবা আমাকে একটা মোবাইল দিয়েছিল, যাতে কোনো কিছুর দরকার হলে আমি আয়ুষের বাবাকে ফোন করে বলতে পারি এবং বাড়িতে যারা চাকর ছিল তাদের সঙ্গেও মাঝে মধ্যে ফোন করে আমার কথা হতো। একদিন হঠাৎ করে আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আননোন নাম্বার দেখে আমি প্রথম দিন ফোন রিসিভ করিনি। তারপরে সেই আননোন নাম্বার থেকে প্রত্যেক দিনই মেসেজ আসতো, কিন্তু আমি ভয়ে রিপ্লাই করিনি। ওদিকে আমি একদিন দাদার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি স্ল্যাপের উপরে একটা খাতার মধ্যে শাহিদের ছবি ভরে রাখা আছে। স্ল্যাবটা পরিষ্কার করার সময় খাতাটা নিচে পড়ে যায় এবং খাতা থেকে ছবিটা বেরিয়ে আসে। শাহিদের ছবি দাদার ঘরে দেখে আমি আশ্চর্য হয়ে গেছিলাম। পরে আমি এটাও জানতে পেরেছিলাম আয়ুষের বাবা একজন পুলিশ অফিসার। তারপরে আমি অনেক বেশি ভয়ে থাকতাম, কারণ এদিকে আমার বর মারা গেছিল, এদিকে আমার দাদারাও আমাকে মৃত ঘোষিত করে দিয়েছিল। তাই আমার মনের মধ্যে একটু ভয় ছিল। আমি যেহেতু একাই ছিলাম, মাঝে মধ্যে আমি আবার এটাও ভাবতাম এই বাড়ি ছেড়ে চলে গেলেই হয়তো ভালো করব। দাদা যেহেতু পুলিশ, তাই আমি এই ধরনের চিন্তাভাবনাগুলো করতাম। অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরছিল, কিন্তু এগুলোর উত্তর দেওয়ার কেউ ছিল না।
একদিন সেই আননোন নাম্বার থেকে এমন একটা মেসেজ আসে যেটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই। কারণ ওই কথাগুলো আমি আর শাহিদ জানতাম। তাহলে এই আননোন নাম্বার থেকে যে লোকটি আমাকে মেসেজ করছে সে কী করে আমাদের স্বামী স্ত্রীর কথা জানতে পারলো? আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম সেই নাম্বারটা ব্লক করে দিই। আমি যতবার আননোন নাম্বার ব্লক করি ততবার লোকটি নতুন নতুন নাম্বার থেকে আবার আমাকে মেসেজ করে। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। আমি প্রথমে ভেবেছিলাম সে এই কথাগুলো নিয়ে হয়তো আমাকে ব্ল্যাকমেল করবে। জানি না কেন সেই লোকটি আমার ও শাহিদের ভালোবাসার কথাগুলো বলতো। আমি খুব অবাক হতাম এটা ভেবেই আমাদের স্বামী স্ত্রীর কথা সে কী করে জানলো। এভাবে বেশ কিছুদিন চলার পরে দেখলাম সে আমার কোনো ক্ষতি করছে না। তারপর আমি তার সঙ্গে একটু একটু করে কথা বলতে লাগি। তার উপর আমার ভরসা হয়। শাহিদ আগে আমার সঙ্গে যেমনভাবে কথা বলতো এই লোকটিও ঠিক সেই রকমভাবে আমার সঙ্গে কথা বলতো। আমার প্রথমে সন্দেহ হয়েছিল আয়ুষের বাবার উপরে। আমি ভেবেছিলাম আয়ুষের বাবা হয়তো ফোন করে এই ধরনের কথা বলছে। তারপর আমি কিছুদিন লক্ষ্য করেছিলাম আয়ুষের বাবাকে। আমি এটা জানার চেষ্টা করেছিলাম আমাকে যে ফোন করছে সেই লোকটা আয়ুষের বাবা না অন্য কেউ। পরে আমি বুঝতে পেরেছিলাম আমাকে যে লোকটি ফোন করছে সে তার বাবা নয়, ওটা অন্য কেউ। আমার মনের মধ্যে তখনও একটা প্রশ্ন ঘুরছিল, শাহিদের ফটো আয়ুষের বাবার ঘরে কেন? সে কি শাহিদকে চিনতো? কিন্তু আমি সাহস করে এই কথাগুলো আয়ুষের বাবাকে জিজ্ঞেস করতে পারিনি। যেহেতু উনি পুলিশ ছিলেন এবং আমার মনের মধ্যে একটা ভয়ও ছিল, তাই আমি জিজ্ঞেস করার সাহসও পাইনি। একদিন দাদা আমাকে বলে, 3 দিন পরে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে, তার জন্য খাবার দাবার তুমি রান্না করবে। আমি দাদাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। দাদার কোনো কথা আমি অমান্য করতাম না, কারণ আমার যে টাইমে কেউ ছিল না সেই টাইমে দাদা আমাকে থাকতে দিয়েছে এবং খেতে দিয়েছে, তাই আমি দাদাকে অনেক মানতাম। ওদিকে আয়ুষকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম, মনে ভয় থাকা সত্ত্বেও আমি ওই বাড়ি ছেড়ে আর কোথাও যাইনি। আমি এটা ভেবে নিয়েছিলাম যে যা হবে তাই হবে, কিন্তু আমি আয়ুষকে ছেড়ে কোথাও যাব না। প্রত্যেকদিন রাতে আয়ুষের ঘুমিয়ে যাওয়ার পরে সেই আননোন লোকের সঙ্গে কথা বলতাম এবং জানার চেষ্টা করতাম লোকটি কে, কিন্তু সে কোনো মতেই নিজের পরিচয় দিত না। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম সে যাতে আমার সঙ্গে দেখা করে। তখন লোকটি বলেছিল আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতে গিয়েই দেখা করব। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সঙ্গে ঠাট্টা করছে, কিন্তু আমার খুব জানার ইচ্ছে ছিল লোকটি কে, যে আমার ব্যাপারে এতটা জানে। যেদিন দাদার গেস্ট আসার কথা ছিল সেদিন সকাল থেকেই আমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া সমস্ত কিছুর আয়োজন করেছিলাম। সেদিন সন্ধ্যাবেলায় বাড়িতে যখন গেস্ট আসে তখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপর থেকে নিচে নামছিলাম। দাদার গেস্ট বাড়িতে ঢুকতেই সেই লোকটাকে দেখতে আমার পা থেকে যেন মাটিটাই সরে যায়। ওই লোকটি আর কেউ নয়, আমার মৃত বর শাহিদ ছিল। আমি নাকি শাহিদকে দেখার পরে অজ্ঞান হয়ে গেছিলাম। কিছুক্ষণ পরে আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি এবং আমার পাশে শাহিদ বসে আছে আর একদিকে দাদা বসে আছে। আমি বিছানায় উঠে বসে তাকে জিজ্ঞেস করি, তুমি কি শাহিদ? তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে এবং বলে, হ্যাঁ, আমিই তোমার শাহিদ। তারপর আমি তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদি এবং সেও আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আমি তাকে জিজ্ঞেস করি, যেই লোকটি মারা গেছিল সেই লোকটি তাহলে কে? শাহিদ বলে, অনেক লম্বা কাহিনী আছে, আমি তোমাকে সব কথা বলবো। তুমি যখন পালিয়ে চলে এসেছিলে আমার কাছে তখন তোমার দাদারা সব ইনফরমেশন বের করে নিয়েছিল যেখানে আমরা থাকতাম। তারপর তোমার দাদারা আমাকে ফোন করে ধমকি দিত মেরে ফেলার। আমি যেখানে কাজ করতাম সেখান থেকে তোমার দাদারাই আমাকে বের করিয়ে দিয়েছিল। একদিন রাতের বেলা যখন আমি বাড়ি ফিরছিলাম তখন তোমার দাদা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল আমাকে। তারা বলেছিল আমাকে ও তোমাকে মেরে ফেলবে। এই কারণে আমি দূরে চলে গেছিলাম তোমার থেকে, কারণ আমি জানতাম তোমার দাদারা যা শুরু করেছে এতে তোমার ও আমার দুজনেরই মৃত্যু হবে। এই কারণে আমি আয়ুষের বাবার কাছে সাহায্য নিয়েছিলাম। আয়ুষের বাবা আমার ভালো বন্ধু, সে আমার অনেক সাহায্য করেছে। যেদিন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার জায়গায় একটি অন্য লোক মারা যায় সেদিন তোমার দাদারা জানতে পেরেছিল আমি বেঁচে গেছি। তখনও তারা আমাকে ফোন করে ধমকি দিয়েছিল, বলেছিল বেশি দিন বাঁচতে পারবি না, যেখানেই থাক আমরা তোকে মেরে ফেলবো। তারপরে আমার বন্ধু আমাকে একটা সেফ জায়গায় লুকিয়ে রেখেছিল। আমি আয়ুষের বাবাকে বলেছিলাম সে যাতে তোমাকে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ আমি জানতাম আমার ছাড়া তোমার এই দুনিয়ায় আর কেউ নেই। তারপর আয়ুষের বাবা তোমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আজ আমি তোমার সামনে আসতে পেরেছি শুধুমাত্র আমার এই বন্ধুর জন্য। তোমার দাদাদের জেল হয়েছে। তারপর শাহিদ আমার হাত ধরে বলে, এবার আমাদের আর কোনো ভয় নেই, খুশি খুশি জীবন কাটাবো। তারপর আমি তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদি আর বলি, তোমাকে ছাড়া আমি অনেক কষ্ট করেছি, এরপরে আর তোমাকে নিজের থেকে দূরে হতে দিব না। তারপর আমরা আয়ুষের বাবাকে ধন্যবাদ জানাই।
আয়ুষের বাবাও অনেক খুশি হয় আমাদের দুজনকে একসঙ্গে দেখে। পরে আমি একটা প্রশ্ন আয়ুষের বাবাকে জিজ্ঞেস করি, আয়ুষ প্রত্যেকদিন রাতে আমার কাছে থাকতো, তাহলে সকালবেলা আমি তাকে কোনোদিনও দেখতে পেতাম না কেন? আয়ুষের বাবা তখন বলে, তার মা মারা যাওয়ার পর আয়ুষকে বোর্ডিং স্কুলে দিয়েছি যাতে আয়ুষ আর 5টা বাচ্চার সঙ্গে মিশে থাকতে পারে এবং তার মায়ের না থাকার কষ্টটা ভুলে যেতে পারে। সকালবেলা সে বোর্ডিং স্কুলে চলে যায় এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে। ওই জন্যই আমি কোনোদিনও তাকে সকালবেলাতে দেখতে পাইনি। আমার দাদাদের সঙ্গে জেলে একদিন দেখা করতে গিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম আমি শাহিদের সঙ্গে অনেক ভালো আছি এবং তারা যাতে আমার জীবনে ইন্টারফেয়ার না করে। আমার দাদারাও নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ও শাহিদের কাছে ক্ষমা চায়। তারা বলে, আমরা সবসময় তোর ভালোটাই চেয়েছিলাম। তুই যখন শাহিদের সঙ্গে ভালো আছিস তাহলে আমরা আর তোদের কোনোভাবেই বিরক্ত করব না। এখন আমরা আয়ুষের বাড়িতেই আছি। আয়ুষের বাবা যেহেতু বলেছিল আয়ুষকে আমি মায়ের মতোই যাতে ভালোবাসি, তাই আয়ুষকে ছেড়ে আমি আর কোথাও যাইনি। আমি, শাহিদ, আয়ুষ এবং দাদা আমরা সবাই মিলেমিশে একই বাড়িতেই আছি। আমরা সবাই খুব খুশি আছি এবং আনন্দে জীবন কাটাচ্ছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।